কল্পনা করুন, এটি এই ভূখণ্ডের এমন এক জায়গা যেখানে শীত এতটাই ভয়ঙ্কর যে শ্বাস ফেললেই তা বরফে পরিণত হয়ে যায়, যেখানে রাতের অন্ধকারে ভয়ঙ্কর আত্মাদের আনাগোনা আর একটা ভুলেই হারিয়ে যেতে পারে আপনার মূল্যবান জীবন, যেখানে এক মুহূর্তের অসাবধানতা মানেই নিশ্চিত মৃত্যু। তবে কিভাবে ইয়াকুতরা শতাব্দীর পর শতাব্দী ধরে এই মৃত্যুপুরীতে টিকে আছে, কি তাদের গোপন অস্ত্র আর কোন রহস্যময় শক্তি তাদেরকে অদৃশ্যভাবে রক্ষা করে, আজ আমরা জানব ইয়াকুত জাতির অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর জীবন সম্পর্কে। হাজারো প্রতিকূলতার মাঝে যারা এখনো টিকিয়ে রেখেছেন তাদের প্রাচীন রীতিনীতি, ঐতিহ্য, ধর্ম এবং সংস্কৃতিকে। এরা এমন এক জাতিগোষ্ঠী যারা পৃথিবীর শীতলতম জনপদে টিকে থাকার অসম্ভব লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো তা কিভাবে, কি তাদের অস্তিত্বের রহস্য? এই সকল প্রশ্নের উত্তর জানবো আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। তো চলুন শুরু করা যাক। Mirror of Adventure। সাইবেরিয়ার হিমশীতল ভূমিতে এক বিস্ময়কর জাতিগোষ্ঠীর বসবাস। এরা ইয়াকুত জাতিগোষ্ঠী, যারা নিজেদের শাখা বলেই পরিচয় দেয়। এদের অস্তিত্ব যেন এক জীবন্ত উপকথা, যেখানে বরফের মাঝে কঠিন সংগ্রাম আর ঐতিহ্যের শেকড় একসাথে জড়িয়ে আছে। প্রাচীনকালে তুর্কি বংশোদ্ভূত যাযাবররা উত্তর দিকে পাড়ি জমিয়ে বরফ ঢাকা লেনা নদীর উপত্যকায় বসতি স্থাপন করেছিল। এদের জীবনযাত্রা এই পরিবেশের সাথে তারা ধীরে ধীরে অভিযোজন করে নিয়েছিল। এই চরম পরিবেশের সাথে তারা এখন মানানসই। বরফের চাদরের নিচে লুকিয়ে থাকা উর্বর ভূমি, হিমশীতল বাতাসে ধীরে ধীরে গড়ে ওঠা এক অনন্য সংস্কৃতি, সবই ইয়াকুতিদের পরিচয়ের অংশ। এদের ভাষা তুর্কি ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত, তবে এতে এমন কিছু শব্দ ও উচ্চারণ রয়েছে যা হাজার বছরের ইতিহাস বহন করে। ইয়াকুতরা নিজেদের আত্মপরিচয়কে অত্যন্ত গর্বের সাথে ধারণ করে, কারণ এরা জানে বরফের মধ্যে সবাই টিকে থাকতে পারে না। ইয়াকুতদের আবাসভূমি শাখা প্রজাতন্ত্র পৃথিবীর অন্যতম শীতলতম স্থান। এখানকার কিছু গ্রামে শীতকালে তাপমাত্রা -70°C পর্যন্ত নেমে যেতে পারে। সবচেয়ে কুখ্যাত স্থান ঐমাকন, যা পৃথিবীর শীতলতম জনবসতিপূর্ণ অঞ্চল বলে পরিচিত। শীতকাল 6 মাসেরও বেশি সময় স্থায়ী হয়, যেখানে বরফ ঢাকা জমিন, জমাট পাতা নদী এবং পূর্বাল তুষারঝড় দৈনন্দিন বাস্তবতা। এখানকার মাটি স্থায়ীভাবে জমাট বাঁধা, ফলে ফসল চাষ প্রায় অসম্ভব হয়ে ওঠে। তবে গ্রীষ্মের সময় পরিস্থিতি হঠাৎ পাল্টে যায়। তাপমাত্রা 30°C পর্যন্ত বেড়ে যায় আর চারদিক সবুজ ঘাসে ঢাকা পড়ে। এরা প্রকৃতির সাথে এদের গভীর সম্পর্ক গড়ে তুলেছেন। এরা জানে কিভাবে বরফের নিচ থেকে মাছ ধরতে হয়, গরমের সময় পশুপালন করতে হয় এবং ভয়ঙ্কর শীতেও কিভাবে বেঁচে থাকতে হয়। ইয়াকুতদের বিশ্বাস, এদের কঠোর শীতের পেছনে আছে এক রহস্যময় বরফের দেবতা সিসখান। উপকথা বলে সিসখান এক বিশাল ডানাযুক্ত রূপান্তরিত ঈগল, যার নিঃশ্বাস থেকে বেরিয়ে আসে হিমশীতল বাতাস। যখন সে তার রূপালী ডানা ঝাপটায় তখন তুষারঝড় নেমে আসে, আর তার গর্জন শোনা গেলে বোঝা যায় এক ভয়াবহ শীত আসছে। স্থানীয়দের মতে প্রতি বছর গ্রীষ্মকালে সিসখান উত্তর মেরুতে বিশ্রাম নিতে যায় এবং তখনই কিছু সময়ের জন্য উষ্ণতা ফিরে আসে। কিন্তু যখন সে আবার সাইবেরিয়ার আকাশে উড়ে আসে তখনই শুরু হয় হাড় কাঁপানো ঠান্ডা। প্রাচীনকালে ইয়াকুতরা বিশ্বাস করত সিসখানের ক্রোধ থেকে বাঁচতে হলে তাকে উপহার দিতে হবে। বরফে খোদাই করা মূর্তি, পশুর চর্বি বা আগুনের ধোঁয়ার মাধ্যমে শ্রদ্ধা জানাতে হবে। কেউ যদি তার বিরুদ্ধে যায় তবে সে ভয়ঙ্কর শীতে হারিয়ে যাবে। আজও শীতের আগমনে অনেকে বলে ওঠে সিসখান আবার ফিরে এসেছে, যেন প্রকৃতির সাথে এদের চিরন্তন লড়াই শুরু হলো নতুন করে। ইয়াকুতদের জীবন প্রতিনিয়ত এক চরম পরীক্ষা। এখানে ভুলের কোনো জায়গা নেই, একটিমাত্র অসাবধানতাই হয়ে উঠতে পারে মৃত্যুর কারণ। শীতকালে তাপমাত্রা -70°তে নেমে গেলে 1 মিনিট খোলা হাতে বাইরে থাকলেই চামড়া উঠে যায়, আর বেশি সময় থাকলে মৃত্যু অবধারিত। তুষারঝড়ে পথ হারানো মানেই ধীরে ধীরে জমে মৃত্যুবরণ করা। তাই ইয়াকুতরা বরফে খোদাই করে বিশেষ চিহ্ন রেখে পথ চলে। এরা এমন বিশেষ পোশাক পরে যা হিমশীতল বাতাস ঠেকায় এবং দেহের উষ্ণতা ধরে রাখে। আগুন জ্বালানোর জন্য এরা শুকনো কাঠ আর পশুর চর্বি ব্যবহার করে, কারণ তাপমাত্রা এত কম যে সাধারণ লাইটার বা গ্যাস কাজই করে না। এখানে খাদ্যের অভাব বিরাট চ্যালেঞ্জ। বরফের নিচে গর্ত করে মাছ ধরা, হিমায়িত ঘোড়ার মাংস খাওয়া এবং তুষার ঢাকা তৃণভূমিতে পশুপালন করাই এদের টিকে থাকার মূল অস্ত্র। ইয়াকুতদের কাছে শীত শুধু একটি ঋতু নয়, এটি এক অদৃশ্য শত্রু, যার বিরুদ্ধে প্রতিদিন এদের এক মহাকাব্যিক যুদ্ধ করতে হয়।
ইয়াকুতের সংস্কৃতি যেন বরফের জমিনের উপর আঁকা এক উজ্জ্বল চিত্র। হাজার বছরের লড়াই আর অভিযোজন এদের জীবনধারাকে করেছে স্বতন্ত্র এবং বৈচিত্র্যময়। এদের সাংস্কৃতিক পরিচয়ের কেন্দ্রবিন্দু হল ইসিহ উৎসব, যা গ্রীষ্মের শুরুতে উদযাপন করা হয়। এই উৎসবে এরা সার্কুলাই নৃত্য অসুহাই করে, যা প্রকৃতির সাথে একতার প্রতীক। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এরা সূর্য দেবতার আশীর্বাদ কামনা করে, কারণ দীর্ঘ অন্ধকার শীতের পর সূর্যই এদের বেঁচে থাকার আশা জাগায়। সঙ্গীত ও কাব্যচর্চাও ইয়াকুতদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এরা খমুস নামে এক ধরনের বাদ্যযন্ত্র বাজায়, যার সুরকে বলা হয় প্রকৃতির সাথে আত্মার সংযোগ। এছাড়া এদের কিংবদন্তি ও উপকথাগুলো বংশ পরম্পরায় মুখে মুখে বলা হয়, যা এদের ইতিহাসকে জীবন্ত রাখে। কাঠ ও বরফ খোদাই ইয়াকুত সংস্কৃতির অন্যতম অংশ। এরা বরফের ভাস্কর্য বানিয়ে নিজেদের শৈল্পিক দক্ষতার প্রমাণ দেয়। প্রতিটি খোদাই করা চিহ্নের পেছনে থাকে কোনো না কোনো পৌরাণিক গল্প বা আত্মার বিশ্বাস। এই শীতল ভূমির কঠিন বাস্তবতার মধ্যেও ইয়াকুতরা এদের সংস্কৃতির উষ্ণ আলো ছড়ায়, যা এদের অস্তিত্বের মূল ভিত্তি। ইয়াকুতদের ঐতিহ্য এদের বেঁচে থাকার শক্তির মূল ভিত্তি। হাজার বছর ধরে এরা প্রকৃতির সাথে এক গভীর সম্পর্ক গড়ে তুলেছেন, এবং সেই সম্পর্কের প্রতিচ্ছবি এদের রীতিনীতি এবং জীবনধারায় স্পষ্ট। এদের ঐতিহ্যের অন্যতম প্রধান দিক হল ওলনখো, যা একটি প্রাচীন বীরত্বগাথা। এটি কেবল গল্প নয়, বরং গান, কবিতা এবং নাটকের মিশ্রণে গঠিত এক বিশাল উপাখ্যান, যা এদের অতীত, দেবতা এবং মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে ইতিহাস বলে। ইউনেস্কো এটি মানবতার মৌখিক ও অমূর্ত ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে স্বীকৃতি দিয়েছে। এরা ইউহার বা ঐতিহ্যবাহী পশুপালন ইয়াকুতদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এরা মূলত ঘোড়া এবং গবাদি পশু পালন করে, যা এদের খাদ্য, পোশাক এবং অর্থনীতির গুরুত্বপূর্ণ উৎস। বরফ ঢাকা জমিতে পশু চড়ানো সহজ কাজ নয়, তাই এদের পশুপালনের কৌশল যুগ যুগ ধরে বিশেষভাবে বিকশিত হয়েছে। ইয়াকুতদের ধর্মীয় বিশ্বাস প্রকৃতির শক্তি, গভীর শ্রদ্ধা এবং ভয়ভীতির উপর গড়ে উঠেছে। এরা শামানিজম এবং তেঙ্গিরিজমের অনুসারী, যেখানে আকাশ, নদী, গাছপালা এবং আগুনের নিজস্ব আত্মা আছে বলে বিশ্বাস করা হয়। এদের ধর্মীয় রীতির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল আইহা। এটি এক পবিত্র উৎসব যেখানে এরা সূর্য দেবতার আশীর্বাদ কামনা করে। শামান বা আধ্যাত্মিক গুরু ধোঁয়া, আগুন ও সঙ্গীতের মাধ্যমে আত্মাদের সন্তুষ্ট করেন। ইয়াকুতরা বিশ্বাস করে উচুকুডাই অর্থাৎ সর্বোচ্চ দেবতা বিশ্ব পরিচালনা করেন, এবং মানব জীবন 3টি স্তরে বিভক্ত। উপরে স্বর্গ, যেটি আকাশের দেবতার স্থান, মধ্যভূমি মানুষের জন্য, এবং নিচের জগৎ অশুভ আত্মাদের জন্য। শামানরা মধ্যস্থকারী হিসেবে আত্মাদের সাথে যোগাযোগ করেন এবং রোগ নিরাময় করেন। ভাগ্য পরিবর্তন, দুর্যোগ ঠেকানোর জন্য বিশেষ আচার অনুষ্ঠান করেন। এছাড়া ইয়াকুতদের মধ্যে আগুনকে পবিত্র বলে গণ্য করা হয়। এরা আগুনের দুধ বা চর্বি ছিটিয়ে আত্মাদের সন্তুষ্ট করার চেষ্টা করে, যেন প্রকৃতি এদের প্রতি সদয় হয়। ধর্ম শুধু এদের বিশ্বাস নয়, বরং এটি এদের অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অংশ, যা কঠিন প্রকৃতির সাথে এদের সম্পর্ক গড়ে তোলে। ইয়াকুতদের ঘরবাড়ি কেবল বসবাসের জন্য নয়, বরং এটি প্রকৃতির নির্মমতার বিরুদ্ধে একটি রক্ষা কবচ। এদের ঐতিহ্যবাহী ঘরকে বলা হয় বালাগান, যা কাঠের তৈরি এবং বিশেষভাবে নকশা করা, যেন হাড় কাঁপানো শীত প্রতিরোধ করা যায়। বলাগানের গঠন পিরামিডের মতো, যাতে বরফ পড়লেও তা গড়িয়ে পড়ে এবং ঘরের উপর বেশি চাপ না পড়ে। এর দেয়াল বিশেষভাবে মোটা কাঠের গুঁড়ি এবং পশুর চামড়া দিয়ে তৈরি, যা তাপ ধরে রাখতে সাহায্য করে। শীতকালে ইয়াকুতরা মাটির নিচে তৈরি গুদামে খাবার সংরক্ষণ করে, যেখানে তাপমাত্রা শূন্যের নিচে থাকলেও খাবার নষ্ট হয় না। গরমের সময় এরা কাঠের তৈরি উন্মুক্ত ঘরে বসবাস করে, যেখানে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। এদের ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল কেন্দ্রস্থলে আগুনের চুলা, যা শুধু উষ্ণতা দেয় না, বরং এটি ধর্মীয় বিশ্বাস অনুসারে এটি পরিবারের রক্ষার কবচ। এখানে আগুন কখনোই সম্পূর্ণ নেভানো হয় না, কারণ এটি এদের ঐতিহ্যের প্রতীক এবং পবিত্রতার প্রতিচিহ্ন। ইয়াকুতদের সমাজে কিছু গভীর কুসংস্কার প্রচলিত, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। এই বিশ্বাসগুলো শুধু ধর্মীয় নয়, বরং কঠিন প্রকৃতির বিরুদ্ধে এদের মানসিক প্রস্তুতির অংশ। ইয়াকুতরা বিশ্বাস করে রাতের আধারে বাঁশি বাজালে অশুভ আত্মারা ঘরে চলে আসে। শীতল রাতে তুষারের উপর বয়ে যাওয়া বাতাসের শব্দকেও এরা কখনো কখনো অশরীরীয় আত্মাদের কান্না মনে করে। আগুন এদের কাছে অত্যন্ত পবিত্র। যদি কেউ ভুল করে আগুনে পানি ঢেলে দেয়, তবে তা আত্মাদের রাগান্বিত করে, যার ফলে পরিবারে দুর্যোগ নেমে আসতে পারে। নবজাতকের প্রকৃত নাম শুধুমাত্র পরিবারের বিশেষ সদস্যরা জানে, কারণ এখানে বিশ্বাস করা হয় অশুভ আত্মারা যদি নবজাতকের নাম জেনে ফেলে, তবে এরা শিশুকে কষ্ট দিতে পারে। তাই এরা অনেক সময় ছদ্মনাম ব্যবহার করে, যেন দুষ্ট আত্মা ধোঁকা খায়। এই কুসংস্কারগুলো একদিকে ভয়ের ছায়া, অন্যদিকে বরফাচ্ছন্ন প্রকৃতির বিরুদ্ধে এদের মানসিক প্রতিরক্ষা।
ইয়াকুটদের শিক্ষা ব্যবস্থা চিরশীতল প্রকৃতির সাথে খাপ খাইয়ে গড়ে উঠেছে। অতীতে এদের শিক্ষা ছিল মৌখিক, বাবা মায়েরা সন্তানদের অলঙ্ঘ্য প্রাচীন গাথা, পশুপালন, শিকার এবং বরফে টিকে থাকার কৌশল শেখাতো। তবে আধুনিক শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে বদল আনছে। আজ ইয়াকুটি শিক্ষার্থীরা বরফ ঢাকা পরিবেশে স্কুলে যেতে বাধ্য হয়। প্রচন্ড ঠান্ডার কারণে তাপমাত্রা -50°C নিচে নামলে ক্লাস বন্ধ করে দেয়া হয়। স্কুলগুলোতে রাশিয়ান ভাষার পাশাপাশি ইয়াকুট ভাষা শেখানো হয়, যাতে এদের সাংস্কৃতিক শিকড় অক্ষুণ্ণ থাকে। তবে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা সুযোগ এখনো সীমিত। অনেক শিশু প্রতিদিন বরফ পেরিয়ে দীর্ঘ পথ হেঁটে স্কুলে যায়। শীতের দীর্ঘ অন্ধকারে লণ্ঠনের আলোয় বই পড়া এখনো অনেকের বাস্তবতা। তবুও ইয়াকুটরা শিক্ষা গ্রহণকে এদের অস্তিত্বের লড়াইয়ের একটি অংশ হিসেবে দেখে, কারণ জ্ঞানই একমাত্র শক্তি যা প্রকৃতির নির্মমতাকে জয় করতে পারে। ইয়াকুটদের পোশাক শুধু সাজসজ্জার জন্য নয়, বরং এটি এদের বেঁচে থাকার একটি অস্ত্র। পৃথিবীর অন্যতম শীতলতম অঞ্চলে বাস করায় এরা এমন পোশাক তৈরি করেছে যা এদের শরীরের চরম ঠান্ডা থেকে রক্ষা করতে পারে। এদের ঐতিহ্যবাহী পোশাককে বলা হয় টোন, যা হরিণ, নেকড়ে, ঘোড়া বা শিয়ালের পশম দিয়ে তৈরি। এই পোশাক এতটাই উষ্ণ যে -50°C তাপমাত্রাতেও এটি শরীর গরম রাখতে পারে। পুরুষরা সাধারণত 2 স্তরের কোট পরে, যার ভেতরের স্তর শরীরের তাপ ধরে রাখে আর বাইরের স্তর ঠান্ডা বাতাস প্রতিহত করে। নারীরা সুন্দরভাবে সজ্জিত ক্যামসা নামের লম্বা কোট পরে, যা কারুকার্য এবং রঙিন সূচিকর্মে সজ্জিত। এই পোশাক শুধু সৌন্দর্যের প্রতীক নয়, সামাজিক মর্যাদার প্রতিফলনও। ইয়াকুটদের চিকিৎসা ব্যবস্থায় একদিকে আছে প্রাচীন শামানিজম চিকিৎসা, অন্যদিকে আধুনিক হাসপাতালের পরিষেবা। অতীতে এরা গাছের ছাল, ভেষজ উদ্ভিদ এবং প্রাণীর চর্বি দিয়ে রোগ সারানোর চেষ্টা করত। শামানরা বিশ্বাস করত যে অসুস্থতা দুষ্ট আত্মার কারণে হয়, তাই নিরাময়ের জন্য এরা ধোয়া, মন্ত্র এবং পশু বলি দিত। ইয়াকুটদের প্রতিদিনের জীবন কোনো সাধারণ জীবনের গল্প নয়, এটি এক অপরিসীম সংগ্রামের কাহিনী। পৃথিবীর সবচেয়ে শীতলতম জনবসতিগুলোর একটি হওয়ায় এখানে প্রতিটি দিনই প্রকৃতির বিরুদ্ধে এক যুদ্ধ। শীতকালে গাড়ির ইঞ্জিন সারাক্ষণ চালু রাখতে হয়, কারণ বন্ধ করলে এটি জমে যেতে পারে। এমনকি বাইরে থুতু ফেললেও তা মুহূর্তের মধ্যেই বরফ হয়ে যায়। চরম ঠান্ডার জীবনযাত্রার মাঝেও ইয়াকুটরা উৎসব এবং আনন্দে ভরপুর। এদের সবচেয়ে বড় উৎসব ইসিয়াক, যা বছরের দীর্ঘতম দিন গ্রীষ্মকালীন 21 জুন উপলক্ষে উদযাপিত হয়। এটি শুধু একটি উৎসব নয়, বরং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানোর এক ঐতিহ্যবাহী রীতি। এই দিনে ইয়াকুটরা বিশাল খোলা মাঠে জড়ো হয়, ঐতিহ্যবাহী পোশাকে নাচ গান করে, ঘোড়দৌড় প্রতিযোগিতা এবং আচার অনুষ্ঠান পালন করে। এরা মনে করে এই দিনে সূর্যের শক্তি নতুন জীবন দান করে। বলগা হরিণ পালকদের জন্য বসন্তের সময় আয়োজিত হয় রেইনডিয়ার ফেস্টিভ্যাল, যেখানে হরিণ দৌড় প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী পোশাক প্রদর্শনী এবং স্থানীয় খাবারের আসর বসে। প্রাচীনকাল থেকে ইকুইটরা বলগা হরিণ এবং শক্তিশালী কুকুর ব্যবহার করে সেলেজ যাতায়াত করে, যা আজও প্রত্যন্ত অঞ্চলে এটি অন্যতম প্রধান পরিবহন ব্যবস্থা। বিশ্বের অন্যতম ঠান্ডা জনবসতি ওইমিয়াকন, যা ইয়াকুতিয়ায় অবস্থিত, এটি পৃথিবীর শীতলতম বসবাসযোগ্য স্থান, যেখানে শীতকালীন তাপমাত্রা -70° পর্যন্ত নেমে যায়। এখানে কলের পানি সরবরাহ নেই, কারণ পাইপের ভেতরে পানি মুহূর্তের মধ্যে বরফ হয়ে যায়। তাই বাসিন্দারা বরফ গলিয়ে পানির ব্যবস্থা করে। বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই চশমার কাঁচ জমে মুখে আটকে যায়। মৃতদেহ কবর দিতে হলে প্রথমে আগুন জ্বালিয়ে বরফ গলাতে হয়, তারপর গর্ত খুঁড়তে হয়। ভ্রমণের আগে শামানরা অগ্নিতে ঘি ঢেলে আত্মাদের সন্তুষ্ট করে, যাতে পথ নিরাপদে থাকে। কিছু বিশেষ শামানদের বিশ্বাস করা হয় এরা মানুষের রোগ নিরাময় করতে পারে এবং ভবিষ্যৎ দেখতে পারে। ইয়াকুটিয়া শুধু শীতলতম অঞ্চল নয়, এটি বিশ্বের অন্যতম বৃহৎ হীরা উৎপাদনকারী এলাকা। পৃথিবীর মোট হীরার 25% আসে এখান থেকে। ইয়াকুটদের অনেকের মাইনিং শিল্পে কাজ করে, কিন্তু বরফাচ্ছন্ন মাটির নিচে কাজ করা চরম বিপজ্জনক। শ্রমিকরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাজ করে। শুধু হীরা নয়, ইয়াকুতিয়ায় স্বর্ণ, প্লাটিনাম এবং মূল্যবান খনিজের বিশাল ভাণ্ডার রয়েছে, যা এই অঞ্চলের অর্থনীতিকে সমৃদ্ধ করে। তীব্র ঠান্ডার মাঝেও এই প্রাকৃতিক সম্পদ ইয়াকুটদের জীবনধারা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এত প্রতিকূলতা সত্ত্বেও এই প্রাকৃতিক সম্পদের কারণেই এরা যুগ যুগ ধরে এখানেই বসবাস করে। এই জনগোষ্ঠী শুধু একটি জাতি নয়, বরং এক প্রবল মনোবলের নাম। কঠোর আবহাওয়ার মধ্যেও এরা সৃষ্টিশীল, উদ্ভাবনী এবং ঐতিহ্যপ্রেমী। এদের জীবনযাত্রা যেন প্রকৃতির সাথে এক চিরন্তন সংগ্রামী উপাখ্যান। প্রিয় ভিউয়ার্স, আমি পরিবেরাজক সালমান। অজানাকে জানা আমার নেশা এবং আপনাদেরকে জানানো আমার পেশা। এই ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আপনার প্রতিটি মন্তব্য আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে। খুব শীঘ্রই আমি এইসব রহস্যময় জাতিগোষ্ঠীর বাস্তব ডকুমেন্টারি তৈরি করতে বিশ্ব ভ্রমণে বের হতে যাচ্ছি।
এই যাত্রায় আপনিও সঙ্গী হতে পারেন, তাই সাবস্ক্রাইব করুন। একই সাথে আমার ব্যক্তিগত চ্যানেল পরিব্রাজক সালমান ভিজিট করার আমন্ত্রণ রইল। দেখা হবে নতুন এক পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সাবস্ক্রাইব করে মিরর অফ অ্যাডভেঞ্চারের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।